এবার আমরা রাতুলের প্রফেশন হিসাবে যদি দেখি, রাতুলের জন্য বেস্ট প্রফেশন হলো টিচিং, রিসার্চ ওয়ার্ক, শিব সহস্রনাম, শিব সহস্রনাম বা বিষ্ণু সহস্রনাম, যে কোনো একটা শিব সহস্রনাম বা বিষ্ণু সহস্রনাম পড়তে হবে। চাঁদের জন্য মুক্ত। ওয়েলথের জন্য, ওয়েলথ আর ম্যারেজ লাইফের জন্য, শুক্রর জন্য আমরা ডায়মন্ড পড়তে পারে, বা পান্না পড়তে পারে বিজনেস বা জবের জন্য, প্রমোশন বা গ্রোথের জন্য, ফর মার্কিউরি বুধের জন্য, বুধ আর এখানে শুক্র। ঠিক আছে। কালার সাদা রং সব থেকে বেনিফিশিয়াল। নমস্কার, আজকে আমরা রাতুলের কেরিয়ার, প্রফেশন, ওয়েলথ, প্রপার্টি এগুলোর বার্থ চার্ট প্রেডিকশন করছি। তো এটা রাতুলের D1 বা বার্থ চার্ট। তো রাতুলের প্রত্যেকটা ঘর এখানে আমি লিখে রেখে দিয়েছি। ফার্স্ট হাউস এইটা, এটা হলো ফার্স্ট হাউস। এইভাবে একা সেকেন্ড হাউস, একা থার্ড হাউস, একা ফোর্থ হাউস, একা ফিফথ হাউস, এরকম করে করে একা লাস্ট 12th হাউস। ঠিক আছে। ফার্স্ট হাউসকে লগ্ন বলা হয়। তো রাতুলের লগ্ন হলো 6 নম্বর রাশি, 6 নম্বর রাশি হলো কন্যা। তো রাতুল কন্যা রাশির, কন্যা রাশির ওপর কেতুর 9th দৃষ্টি পড়েছে। তো কন্যা রাশির লোকেরা খুব প্র্যাকটিক্যাল হয়, খুব রিয়েলিটিতে থাকতে ভালোবাসে, খুব বাস্তববাদী হয়। কন্যা রাশির লোকেরা নিজের প্রবলেম নিজেই সলভ করতে ভালোবাসে। ড্রিম বা ড্রিমি রোমান্টিক জিনিসপত্র তাদের অত পছন্দ হয় না। তারা রিয়েলিটিতে থাকতে ভালোবাসে, নিজের পরিশ্রমে নিজের প্রবলেম সলভ করতে চায়। রাতুলের চাঁদ বা মুন বসে আছে 11th রাশিতে, এটা হলো কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস। ঠিক আছে। কুম্ভ রাশির লোকেরা সচরাচর উচ্চাকাঙ্ক্ষী হয়, নিজের জীবনের স্বপ্ন পূর্ণ করতে চায়, তার জন্য প্রচুর পরিশ্রমী হয়, বন্ধু বান্ধব খুব পছন্দ করে, বন্ধুদের সাথে মিশতে ভালোবাসে, খুব সোশ্যাল নেটওয়ার্কিং হয়, লোকের সাথে মিশতে পছন্দ করে। এরকম মনোবৃত্তির মানুষ হয় যারা কুম্ভ রাশির হয়। এবার আমরা দেখতে পাচ্ছি যে এটা রাতুলের D1 চার্ট। তো আজকে প্রথমে আমরা রাতুলের সম্পত্তি এবং ধন এবং অর্থের পরিমাণ সম্বন্ধে আমরা একটা বেসিক আইডিয়া পাবো যে হাউসগুলো থেকে। সে হাউসগুলো হলো সেকেন্ড হাউস। সেকেন্ড হাউসে তুলা রাশি বসে আছে, 7th রাশি তুলা রাশি। ফোর্থ হাউস হলো সম্পত্তি, গাড়ি বাড়ি, তার হাউস হলো ফোর্থ হাউস। আর 11th হাউস হলো গেন। 11th হাউস হলো আমরা যে আশা বা আকাঙ্ক্ষা রাখি সেটা কতটা পরিপূর্ণ হবে তার হাউস। তো এবার আমরা যখন এই তিনটে হাউস চেক করব, ফোর্থ হাউস মানে এই হাউসটা, ফোর্থ হাউসে 9th রাশি মানে একে বলা হয় ধনু রাশি, ধনু রাশি বসে আছে। আর এই হাউসে জুপিটার, যে আমাদের এখানে 8th হাউসে বসে আছে, জুপিটার তার 9th দৃষ্টি দিচ্ছে। ঠিক আছে। জুপিটারের 9th দৃষ্টি ফোর্থ হাউসে ধনু রাশিতে পড়েছে। তা থেকে আমি বোঝা যাচ্ছে যে সময়ের সাথে সাথে রাতুলের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাবে, সম্পত্তি বাড়বে। কিন্তু আমরা এখানে এটাও দেখতে পাচ্ছি যে জুপিটারের সাথে স্যাটার্ন বসে আছে সেম ডিগ্রিতে, 28 ডিগ্রি। তো এটা একটা প্ল্যানেটারি ওয়ার কনজাংশন, তার জন্য স্যাটার্নের রেমেডি খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। তাছাড়া স্যাটার্ন এখানে মেষ রাশিতে আছে, তার মানে স্যাটার্ন মেষ রাশিতে নিচ হয়ে যায়, তাহলে এখানে নিচ অবস্থায় আছে। তো স্যাটার্নের রেমেডি খুব ইম্পর্টেন্ট। আমরা লাস্টে স্যাটার্নের রেমেডি নিয়ে আলোচনা করব। নাও সেকেন্ড যে আমরা যে ঘরটা চেক করবো সেটা হলো সেকেন্ড হাউস। সেকেন্ড হাউসে তুলা রাশি বসে আছে, জুপিটার, সেম জুপিটার আর স্যাটার্ন দুজনই এখানে তাদের 7th অ্যাসপেক্ট বা সপ্তম দৃষ্টি দিচ্ছে তুলা রাশিতে, মানে সেকেন্ড হাউসে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে ইনিশিয়ালি জীবনে আপ টু 35 ইয়ার্স অফ এজ জীবনে স্ট্রাগল আছে, পরিশ্রম আছে, কারণ স্যাটার্নের দৃষ্টি পড়ছে। কিন্তু তারপর জুপিটারের কারণে অর্থের উন্নতি হবে। রাতুলের হাত কখনো খালি থাকবে না, কারণ জুপিটারের দৃষ্টি পড়ছে। কিন্তু জীবনের কেরিয়ারে বা অর্থ সঞ্চয়ের জন্য একটু স্ট্রাগল করতে হবে ইনিশিয়ালি। তো আপ টু 35 একটা স্ট্রাগল দেখতে পাওয়া যাচ্ছে, তারপর আস্তে আস্তে সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাবে। তো 35 এর পর আমরা বলতে পারি যে
সম্পত্তির সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। আর স্ট্রাগলিং এজটা আমরা ধরে নিতে পারি যে 20 থেকে 35-এর মধ্যে একটু স্ট্রাগল আছে, ঠিক আছে, এখানে একটা স্ট্রাগল আছে। এরপর আমরা দেখবো 11th হাউস। 11th হাউসে 4 নম্বর রাশি মানে কর্কট রাশিতে রাহু বসে আছে। এবার কর্কট রাশিতে রাহু, কর্কট রাশি চাঁদের রাশি, চাঁদ বসে আছে 6th হাউসে, ঠিক আছে। 6th হাউস এমনিতে ভালো হাউস নয়, তো প্র্যাকটিক্যালিটির হাউস, প্রবলেমের হাউস। তো জীবনের উচ্চাকাঙ্ক্ষা যেগুলো রাতুলের আছে সেগুলো পূর্ণ করতে একটু বেশি পরিশ্রম করতে হবে, সহজে পরিপূর্ণ হবে না। সেম আমি আগের মতোই বলতে পারি যে 20 থেকে 35 বছর বয়সের মধ্যে এই প্রবলেম গুলো আসবে। রাহু বসে থাকার কারণে এমনিতেই রাতুলের অনেক ইচ্ছা, উচ্চাকাঙ্ক্ষা, কারণ রাহু যখন যে ঘরে বসে সেখানকার চাহিদা বাড়িয়ে দেয়। কিন্তু 20 থেকে 35 বছরের মধ্যে একটা প্রবলেম এখানে ফেস করবে, কারণ 4th যে রাশি মানে কর্কট রাশি, তার যে গ্রহ সে মুন বা চাঁদ, সে বসে আছে 6th হাউসে, তাই জন্য একটা প্রবলেম ফেস করবে। কিন্তু সময়ের সাথে সাথে সে প্রবলেমটা থেকে কেটে উঠতে পারবে, কারণ আমরা এখানে আগে থেকেই দেখেছি যে জুপিটার 2nd হাউসে দৃষ্টি দিচ্ছে, তার কারণে আর্থিক উন্নতি হবে। তো আস্তে আস্তে তার স্বপ্ন আস্তে আস্তে পূর্ণ হতে থাকবে আফটার 35। এবার আমরা রাতুলের প্রফেশন বা কেরিয়ার দেখব। প্রফেশন, জব বা কেরিয়ার 10th হাউস দিয়ে দেখা হয়, এটা হলো 10th হাউস। এখানে মার্কিউরি বা বুধ বসে আছে, ঠিক আছে, এখানে বুধ বসে আছে। বুধ যখন 10th হাউসে বসে সেটা একটা ভালো লক্ষণ। তাছাড়া মিথুন রাশি বুধের নিজস্ব রাশি, তো বুধ নিজের রাশিতেই বসে আছে। তো আমরা বলতে পারি যে সময়ের সাথে সাথে প্রফেশনেও উন্নতি দেখতে পাওয়া যাবে। তাছাড়া 1st হাউসের যে লর্ড ছিল, আমরা আগেই বললাম, সেটা হলো কন্যা রাশি, ঠিক আছে। এই যে কন্যা রাশি, তার গ্রহও হলো মার্কিউরি বা বুধ। এই কারণে আমরা দেখতে পাবো সময়ের সাথে সাথে রাতুল নিজের জীবনে অনেক সাকসেস পাবে। তো প্রফেশনে আমরা একটা ডাইরেক্ট গ্রোথ দেখতে পাচ্ছি। এমন বলা যেতে পারে যে 20 বছর থেকেই আস্তে আস্তে উন্নতি শুরু করবে। যে প্রফেশনেই যাক, সময়ের সাথে সাথে আর্নিং, প্রমোশন সবকিছুই বাড়তে থাকবে। কিন্তু তার সাথে সাথে স্যাটার্নের 3rd দৃষ্টি বা তৃতীয় দৃষ্টি বা 3rd অ্যাসপেক্টও পড়ছে হলে এই রাশিতে, মানে এই ঘরে 10th হাউসে। তো 10th হাউসে স্যাটার্নের একটা দৃষ্টি পড়ছে, তাই জন্য আমরা বলতে পারি যে সেম জিনিস, যে ইনিশিয়ালি একটা স্ট্রাগল আছে, কিন্তু আস্তে আস্তে স্ট্রাগলটা চলে যাবে আর পরিশ্রমের সাথে সাথে উন্নতি দেখতে পাওয়া যাবে। 35 বছরের পরের যে সময়টা আসবে সেটা খুব ভালো যাবে রাতুলের। তার আগের সময়টা একটু খারাপ যাবে। সেই সময়টাকে যদি ঠিক করতে হয় তাহলে স্যাটার্নের রেমেডি মাস্ট। তো আমরা বেসিক এই আইডিয়াটা পাচ্ছি। এর সাথে সাথে রাতুলের কুণ্ডলিতে কিছু ভালো চাকরির যোগ আছে, যেমন হলো 10th হাউস মানে এই হাউসটা 1st হাউসের সাথে কানেক্টেড। যখনই আমরা দেখতে পারি যে এরকম 10th হাউস মানে এই যেখানে বুধ বসে আছে, সেটা কন্যা রাশি বা 1st হাউসের সাথে কানেক্টেড, তার মানে সময়ের সাথে সাথে রাতুলের প্রফেশনে উন্নতি হবে। এটা একটা খুব ভালো যোগ। তার সাথে সাথে কিছু খারাপ যোগও আছে, যেমন 11th হাউসের সাথে 6th হাউস কানেক্টেড। 11th হাউসের রাশি হলো কর্কট, যেটা 6th হাউসে বসে আছে চাঁদ। তার জন্য আমরা বলতে পারি যে ইনিশিয়াল লাইফে একটা স্ট্রাগলও থাকবে। এই হাউসটা হলো 5th হাউস। 5th হাউসকে বেসিক এডুকেশনাল হাউসও বলা হয়। 5th হাউসের যে রাশি বসে আছে সেটা হলো মকর রাশি। তো মকর রাশির গ্রহ হলো স্যাটার্ন। স্যাটার্ন বসে আছে 8th হাউসে, এটা হলো 8th হাউস, ঠিক আছে। স্যাটার্ন বসে আছে 8th হাউসে, এইটা হলো 8th হাউস। এই যে 8th হাউস, এইটা যেখানে মেষ রাশি বসে আছে 8th হাউস। 5th হাউসের রাশির লর্ড মানে 5th হাউসের মকর রাশির লর্ড স্যাটার্ন বসে আছে 8th হাউসে। এইটা খুব একটা ভালো নয়। এডুকেশনেও ইনিশিয়ালি একটা স্ট্রাগল বা একটা প্রবলেম থাকবে। পড়াশোনায় খুব একটা উন্নতি হবে না। পড়াশোনার লাইনে
ইনিশিয়ালি আপ টু ক্লাস 12 or আপ টু কলেজ লাইফ পড়াশোনায় খুব একটা উন্নতি হবে না। আস্তে আস্তে যখন সময় বাড়তে থাকবে বা যদি ও হায়ার স্টাডিজে যায় বা মাস্টার্স বা পিএইচডি করে, সেখানে একটা উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। 6th হাউসে কুম্ভ রাশি বসে আছে। কুম্ভ রাশির গ্রহ হলো স্যাটার্ন, যেটা 8th হাউসে বসে আছে। তো আমরা বলতে পারি রাতুলের কুণ্ডলিতে বিপরীত রাজযোগ আছে। বিপরীত রাজযোগ। রাতুলের কুণ্ডলিতে কিছু ভালো যোগও আছে, কিছু খারাপ যোগ আছে। প্রথমে ভালো যোগগুলো নিয়ে আমরা কথা বলে নিই। ফার্স্ট, রাতুলের 10th হাউসের যে লর্ড, সেটা হলো 3 নম্বর রাশি। 3 নম্বর রাশি হলো মকর রাশি। তার লর্ড হলো মার্কিউরি বা বুধ, সেটা 3 নম্বর রাশিতেই মানে 10th হাউসেই রয়েছে। আর ফার্স্ট হাউসের লর্ড হলো কন্যা। তো ফার্স্ট হাউস হলো কন্যা, তো যেটা হলো লগ্ন। তো লগ্নের লর্ড মানে লগ্নের লর্ড বা লগ্নের গ্রহ গিয়ে বসে আছে 10th হাউসে। 10th হাউস কি? প্রফেশন বা জবের হাউস। ঠিক আছে, তো জবের হাউসে গিয়ে বসে আছে লগ্নের গ্রহ। তো আমরা বলতে পারি যে সময়ের সাথে সাথে যত সময় এগোবে তার জবে বা প্রফেশনে বা কেরিয়ারে উন্নতি দেখতে পাওয়া যাবে, কারণ লগ্নেশ গিয়ে বসে আছে জবের ঘরে মানে 10th হাউসে। তাই জন্য সময়ের সাথে সাথে জবে গ্রোথ দেখতে পাওয়া যাবে। এটা ফার্স্ট আমরা বলতে পারি। সেকেন্ড যে যোগটা দেখা যাচ্ছে চাকরির ক্ষেত্রে, সেটা হলো সেকেন্ড হাউস। সেকেন্ড হাউস কোনটা? এইটা। সেকেন্ড হাউসে বসে আছে তুলা। ঠিক আছে, তুলা রাশি বসে আছে সেকেন্ড হাউসে। আর এটা হলো 9th হাউস। 9th হাউসে বসে আছে 2 নম্বর রাশি। 2 নম্বর রাশি হলো বৃষ। তো তুলা আর বৃষ দুটোরই লর্ড একজনই, সেটা হলো শুক্র। এই কারণে আমরা বলতে পারি যে এইটা হলো অর্থের ঘর, এটা হলো অর্থের ঘর, আর এইটা হলো ভাগ্যের ঘর। ভাগ্য বা আমরা বলতে পারি লাক। ঠিক আছে, তাহলে অর্থ আর ভাগ্য একসঙ্গে যুক্ত, তার মানে রাতুলের কখনোই হাত খালি থাকবে না। সবসময় কিছু না কিছু ভাবে রাতুল অর্থ উপার্জন করবে বা অর্থ পাবে। তো রাতুল কখনোই খুব গরিব হয়ে যাবে না বা অর্থহীন হবে না, সবসময় অর্থ থাকবে রাতুলের কাছে। রাতুল যতই লস হোক বা কখনো কোনো যদি ক্ষতিও হয়, কখনো অর্থহীন হয়ে পড়বে না। এই দুটো খুব ভালো চাকরির ক্ষেত্রে দুটো খুব ভালো রাজযোগ আমরা দেখতে পাচ্ছি রাতুলের ভাগ্যে রয়েছে। যে অর্থ প্রথমটা হলো যে অর্থ সবসময় থাকবে, আর দ্বিতীয় আমরা দেখছি যে সময়ের সাথে জবে বা প্রফেশনে আমরা দেখছি যে একটা উন্নতি সবসময় হবে। এই দুটো ভালো রাজযোগ আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার যে খারাপ যোগগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলে নিই। তো আমরা দেখছি যে এখানে 11th হাউস, এটা হলো 11th হাউস। ঠিক আছে, 11th হাউস আমাদের কামনা বাসনা, আমাদের চাহিদা। তার যে লর্ড সেটা হলো 4th মানে হলো কর্কট রাশি, গিয়ে বসে আছে 6th হাউসে। ঠিক আছে, কর্কট রাশি বসে আছে 6th হাউসে। তো এটা খুব একটা ভালো নয়, কারণ প্রথমে রাহু বসে আছে কর্কট রাশিতে। কর্কট রাশির লর্ড হলো চাঁদ বা মুন। তো রাহু চাঁদের শত্রু, সেক্ষেত্রে রাহু এমনিতেই ঘরে খুব একটা ভালো জায়গায় বসে নেই। তার সাথে সাথে চাঁদ গিয়ে বসে আছে 6th হাউসে। 6th হাউস হলো প্রবলেমের হাউস। ঠিক আছে, 6th হাউস প্রবলেমের, আর 11th হাউস হলো আমাদের চাহিদার হাউস। ঠিক আছে, চাহিদা, সোশ্যাল নেটওয়ার্কিং এইসবের হাউস হলো 11th হাউস। তাহলে আমরা একটা বলতে পারি যে ইনিশিয়ালি রাতুল জীবনে একটা স্ট্রাগল ফেস করবে, কারণ এখানে আমরা ইনিশিয়াল যে চাহিদা আমাদের সেগুলো আমরা চেক করি। তার লর্ড গিয়ে প্রবলেমের ঘরে বসে আছে। তো লাইফে নিজের স্বপ্ন পূরণের জন্য অনেক প্রবলেম ফেস করতে হবে। আর সময়ের সাথে যখন আস্তে আস্তে
রাতুলের স্বপ্নগুলো পূর্ণ হবে, সঙ্গে সঙ্গে শত্রুর সংখ্যাও বৃদ্ধি পাবে, কারণ কারণ 6th হাউস হলো শত্রুর ঘর। ঠিক আছে, আমরা বলতে পারি যে সময়ের সাথে শত্রু সংখ্যাও বৃদ্ধি পাবে রাতুলের। তো এই গেল একটা খুব বাজে যোগ বা দোষ যেটা রয়েছে রাতুলের কুণ্ডলিতে, যে ইনিশিয়ালি জীবনে অনেক স্ট্রাগল করতে হবে আর শত্রুর সংখ্যা সময়ের সাথে সাথে বৃদ্ধি পাবে। 2 নম্বর যেটা রয়েছে হলো 5th হাউসের লর্ড। 5th হাউসের লর্ড হলো এখানে মকর রাশি, এর লর্ড হলো স্যাটার্ন। স্যাটার্ন বসে আছে 8th-এ। যখন 5th এর লর্ড 8th-এ বসে যায় তখন জীবনে পড়াশোনায় বা এডুকেশনে, ইনিশিয়াল লাইফে, ইনিশিয়াল এডুকেশনে স্ট্রাগলের সামনা করতে হয়। তো এডুকেশনে, পড়াশোনায় আপ টু কলেজ লাইফ, মানে আপ টু কলেজ এডুকেশনে প্রবলেম ফেস করতে হবে। কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করতে গেলে অন্যদের থেকে বেশি পরিশ্রম করতে হবে, না হলে সফলতা খুব সহজে পাবে না। ইনিশিয়াল লাইফে আপ টু 21-22 আমরা বলতে পারি। তারপর যদি হায়ার স্টাডিজ করতে যায় সেখানে আস্তে আস্তে ভাগ্য খুলবে আর উন্নতি দেখা যাবে। ঠিক আছে, ইনিশিয়াল, কারণ কেতু বসে আছে, কেতু ডেপথের কারক, তো সময়ের সাথে সাথে যখন হায়ার স্টাডিজ করতে যাবে তখন উন্নতি হবে। কিন্তু ইনিশিয়াল এডুকেশন আপ টু কলেজ লাইফ বলতে পারেন, বিএসসি বা বিকম বা বিএ, আমরা একটা দেখতে পাচ্ছি যে পড়াশোনায় প্রবলেম হবে। আমরা দেখছি পড়াশোনায় একটা প্রবলেম। ঠিক আছে, তো এই দুটো খারাপ যোগ আমরা এখানে দেখতে পাচ্ছি। এর সাথে সাথে রাতুলের কুণ্ডলিতে রয়েছে হলো বিপরীত রাজযোগ। ঠিক আছে, যখন এটা হলো কুম্ভ রাশি, এখানে আমি আগেই লিখেছিলাম আর একবার লিখে দিচ্ছি, কুম্ভ রাশি। তো কুম্ভ রাশি হচ্ছে 6th হাউসে, আর কুম্ভ রাশি লর্ড হলো স্যাটার্ন, গিয়ে বসে আছে 8th হাউসে। ঠিক আছে, তার মানে কুম্ভ রাশির লর্ড যখন 8th হাউসে বসে আছে স্যাটার্ন, তখন আমরা বলতে পারি যে বিপরীত রাজযোগ আছে। যখন 6th হাউস আর 8th হাউস আর বা 12th হাউস, এই তিনটে হাউসের মধ্যে যে কোনো দুটো হাউস কানেক্টেড হয়ে যায়, মানে ধরুন 6th হাউস আর 8th হাউস, এই দুটো হাউস যে প্ল্যানেট আছে, মানে 6th হাউসের যে রাশি তার প্ল্যানেট হলো স্যাটার্ন, মানে কুম্ভের প্ল্যানেট স্যাটার্ন গিয়ে বসে আছে 8th হাউসে। তো আমরা বলতে পারি এই দুটো হাউস কানেক্টেড, তখন এর কুণ্ডলিতে বিপরীত রাজযোগ আছে। ঠিক আছে, তার মানে ইনিশিয়ালি জীবনে অনেক স্ট্রাগল হবে আপ টু 35। আমরা বলতে পারি যে ইনিশিয়ালি 20 থেকে 35 ইয়ার্স এর মধ্যে একটা স্ট্রাগলের সামনা করতে হবে, একটা স্ট্রাগল আছে। আর তারপর আফটার 35 যখন স্ট্রাগলটা শেষ হবে, যখন বিপরীত রাজযোগের খারাপ প্রভাবটা শেষ হয়ে যাবে, তখন আমরা একটা উন্নতি দেখতে পাবো। এই স্ট্রাগলটাকে কমানো সম্ভব ইউজিং স্যাটার্নের রেমেডি। তো যদি আমরা স্যাটার্নের রেমেডি করি তাহলে আস্তে আস্তে স্ট্রাগলটা কমে যাবে। তো স্যাটার্নের রেমেডি আমি লাস্টে ভিডিওতে বলে দেবো। আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট 8th হাউসে, এটার 8th হাউস মানে যেখানে বসে আছে 1 নম্বর রাশি মেষ রাশি, যেখানে স্যাটার্ন নিচ হয়ে বসে আছে, সেখানে স্যাটার্ন আর জুপিটার সেম ডিগ্রি 28 ডিগ্রিতে একসাথে কনজাংশন বা যুক্ত হয়ে বসে আছে। তো এই থেকে আমরা বলতে পারি যে স্যাটার্ন আর জুপিটার যে রাশিগুলো অধিপতি, স্যাটার্ন হলো মকর, মানে এই রাশিটা মকর যেটা 5th হাউসে আছে, আর কুম্ভ মানে যেটা 6th হাউসে আছে, এই দুটো রাশির অধিপতি। আর জুপিটার হলো 9th হাউস আর 12th হাউসের অধিপতি। এবার এখান থেকে আমরা বলতে পারছি যে 4th হাউস আর 5th হাউস কানেক্টেড, আর 6th হাউসও কানেক্টেড। 6th হাউস আর 4th হাউস মানে হলো এটা হলো 6th হাউস আর এটা 4th হাউস কানেক্টেড। তার মানে ইনিশিয়াল লাইফে পরিশ্রম হবে, কারণ এটা আমি আগেই বলেছি এটা প্র্যাকটিক্যালিটির হাউস, প্র্যাকটিক্যাল, প্রবলেম,
এগুলোর হাউস। আর এইটা হলো আমাদের সম্পত্তি, গাড়ি বাড়ির হাউস। তো ইনিশিয়ালি একটা প্রবলেম আসবে, তারপর গাড়ি বাড়ি সবকিছুর উন্নতি জীবনে আসবে। ইনিশিয়ালি লাইফে একটা প্রবলেমের সামনা করতে হবে, কারণ 6th হাউস প্রবলেম প্র্যাকটিক্যালিটির হাউস। তারপর 4th হাউস মানে গাড়ি বাড়ি হাউস, সেইগুলো প্রাপ্তি হবে, বাড়ি গাড়ির প্রাপ্তি হবে। বাট আফটার হার্ডওয়ার্ক, মানে আমরা বলতে পারি আফটার 35 রাতুলের সেভিংস বাড়তে থাকবে। কিন্তু ইনিশিয়ালি 20 থেকে 35 বছরের মধ্যে একটা স্ট্রাগল দেখতে পাওয়া যাচ্ছে, কারণ 11th রাশি যেটা বসে আছে 6th হাউসে, তার লর্ড হলো স্যাটার্ন। তো এই যে ইনিশিয়াল লাইফে যে প্রবলেমটা আসবে তার সেখান থেকে মুক্তির জন্য আমাদের স্যাটার্নের রেমেডি খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর আমরা দেখতে পাচ্ছি যে 9th হাউস, এটা হলো 9th হাউস। 9th হাউসে শুক্র, মঙ্গল আর সূর্য একসাথে বসে আছে। 9th হাউসে সূর্য বসে আছে শুক্রের সাথে, তার মানে রাতুল একটু লাক্সারি প্রিয় মানুষ, রাতুল একটু খরচে, রাতুল এখানে মার্সও বসে আছে সূর্যের সাথে, তার মানে রাতুলের জীবনের অ্যাম্বিশন পরিপূর্ণ করার জন্য রাতুল খুব পরিশ্রমী, নিজের জীবনের উদ্দেশ্য পূর্ণ করতে চায় আর খুব পরিশ্রম করতে ভালোবাসে। তো এইটা একটা খুব ভালো কনজাংশন, যখন শুক্র, সূর্য আর মঙ্গল একসাথে বসে থাকে। এতে মানুষ খুব খরচে হয়, কিন্তু তার সাথে সাথে খুব পরিশ্রমী হয়, কারণ মঙ্গল বসে আছে। আর জীবনের যে ইচ্ছা, যেগুলো আমাদের শুক্র দিয়ে আমরা বুঝি, সেগুলো আমাদের জীবনের বাসন, আমাদের ভোগ বিলাস, এইগুলো মানে এইগুলো পাওয়ার জন্য সূর্য আর মঙ্গল একসাথে বসে আছে। এই যে মঙ্গল মানে মার্স আর সূর্য বসে আছে, তার মানে খুব পরিশ্রমের মাধ্যমে রাতুল নিজের জীবনে সব চাহিদা পূর্ণ করতে পারবে। তো একটা ভালো কনজাংশন, ভালো জুতি। ঠিক আছে, তার সাথে সাথে 10th হাউসে বসে আছে মার্কিউরি। আমি আগেই বলেছি এটা 10th হাউস, তার মানে যাই চাকরি বা ব্যবসা যাই করুক, তাতে কমিউনিকেশন মানে যোগাযোগ, লোকেদের সাথে কথাবার্তা, এগুলো খুব হেল্পফুল হবে। থার্ড লর্ড, এগুলো থার্ড হাউস, এখানে বসে আছে বৃশ্চিক রাশি, লর্ড গিয়ে 9th হাউসের সাথে কানেক্টেড। এই গেল 9th হাউস, যেটা আমি আগেই বললাম, যেখানে বসে আছে বৃষ রাশি, কানেক্টেড। আর 10th লর্ড মানে এই যে এইটা গিয়ে বসে আছে যে নিজের হাউসেই। 10th লর্ড কি? 10th লর্ড হলো এইটা মিথুন রাশি, যার লর্ড হলো মার্কিউরি বা বুধ, যে নিজের ঘরেই বসে আছে। এই তিনটে থেকে আমরা বলতে পারি 10th হাউসে বসে আছে মার্কিউরি, 10th হাউসে বসে আছে বুধ। দ্বিতীয় হলো যে থার্ড লর্ড, যে লর্ড মানে এই যে তৃতীয় ঘর, এর লর্ড গিয়ে বসে আছে 9th হাউসে। আর আমরা তার সাথে সাথে দেখতে পাচ্ছি যে 10th লর্ড বসে আছে 10th হাউসেই। এর থেকে বলতে পারি আমরা যে রাতুলের জন্য বিজনেস বেশি সুবিধা আর বেশি হেল্পফুল হবে কেরিয়ারে, যদি রাতুল ব্যবসা করে। ব্যবসার দিকে ও বেশি সাফল্য লাভ করবে চাকরির থেকে। ঠিক আছে, তো আমরা এইগুলো বলতে পারি। এবার এর সাথে সাথে যদি আমরা রাতুলের নবাংশ কুণ্ডলী চেক করি, এটা রাতুলের নবাংশ কুণ্ডলী, এইটাকে আমরা D9 চার্ট বলি, এইটাকে আমরা D9 চার্ট করি। আর এইটাকে যদি আমরা D1 এর সাথে কম্পেয়ার করি, এইটা রাতুলের চন্দ্র কুণ্ডলী, এইটা হলো নবাংশ কুণ্ডলী, আর এইটা হলো বার্থ চার্ট আর নবাংশ কুণ্ডলীর একটা কম্পারিজন, যেখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো D1 আর এইটা হলো D9। তো এইটা D1 আর এইটা D9। এবার D1 চার্টের
যে 10th হাউস, এটা 10th হাউস, তার লর্ড হলো মকর রাশি, তা গিয়ে বসে আছে D9 এর সেকেন্ড হাউসে। তাহলে আমরা বলতে পারছি যে চাকরি থেকে অর্থের ঘর, এটা হলো জবের ঘর, আর এইটা হলো মানি। তার মানে আমরা বলতে পারি যে জবের থেকে মানির আগমন হবে, অর্থাৎ চাকরি বা জব, যেটা আমরা বলি জব বা ব্যবসাও বলতে পারি আমরা। তা আমরা বলতে পারি রাতুল অর্থ লাভ করবে ব্যবসা থেকে বা চাকরি থেকে, অর্থাৎ আমরা বলতে পারি সময়ের সাথে সাথে অর্থের উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে রাতুলের চার্টে। তার সাথে সাথে আমরা যদি দেখি D1 এর 9th হাউস, এটা হলো 9th হাউস, এখানে যেখানে বসে আছে শুক্র, সূর্য আর মঙ্গল, যেখানে বসে আছে বৃষ রাশি, সেটা গিয়ে লগ্নে বসে আছে D9 এর, এটা হলো D9 এর লগ্নে বসে আছে বৃষ রাশি। তো আমরা এখান থেকে বলতে পারি যে সময়ের সাথে সাথে রিসার্চ বা ডিপ ওয়ার্ক, এই ধরনের জিনিসপত্র, বিজনেস, এইসব জিনিসে রাতুল বেশি ইন্টারেস্টেড হয়ে যাবে। তাই জন্য আমরা D1 আর D9 দুটো থেকেই বলতে পারি যে ব্যবসা, বিজনেস রাতুলের জন্য সব থেকে বেস্ট হবে, বেস্ট প্রফেশন হবে বিজনেস। ঠিক আছে, তো আমরা এই দুটো জিনিস রাতুলের চার্ট থেকে বুঝতে পারছি। এবার যদি আমরা D9 চার্টটাকে আরো ভালো করে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি D9 চার্টে মার্স, বা আমরা যেটাকে বলি হলো মঙ্গল, এটাকে বলি মঙ্গল নিচ হয়ে রয়েছে। তো এটা একটা প্রবলেম ক্রিয়েট করবে, মানসিকভাবে একটা অশান্তি সৃষ্টি করবে মনের মধ্যে। আর তাছাড়া মঙ্গল যদি D9 এ যদি নিচ হয়, সেখানে অ্যাক্সিডেন্টের একটা চান্স তৈরি করে। ঠিক আছে, মঙ্গল যখন নিচ হয় তখন অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই জন্য মঙ্গলের রেমেডি দরকার। ঠিক আছে, মঙ্গলের রেমেডি দরকার। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সান আর মুন এটা ফার্স্ট হাউসে বসে আছে, ফার্স্ট হাউসে থাকার কারণে সান উচ্চ রয়েছে, সেটা ভালো। এটাকে আমরা অনেক সময় অমাবস্যা যোগ বলি। তার কারণে আমরা বলতে পারি যে রাতুলের জীবনে মেন্টাল প্রেশার একটা থাকবে, একটা মেন্টাল পেন মাঝে মাঝে রাতুলের জীবনে আসবে, যখনই স্যাটার্ন বা যখনই সান বা মুন কারোর অন্তর্দশা বা মহাদশা চলবে, তখন একটা মেন্টাল পেন রাতুল ফিল করবে। ঠিক আছে, তো রাতুলের আপাতত আমরা বলতে পারি তিনটে রেমেডি খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট স্যাটার্নের রেমেডি, সেকেন্ড জুপিটারের, আর থার্ড মার্স বা মঙ্গলের। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে রাহু বসে আছে 4th হাউসে, এটা হলো 4th হাউস, আর কেতু বসে আছে 10th হাউসে। যখনই রাহু বা কেতু কেউ 10th হাউসে বসে, তখন মানুষের উচিত তার কর্মক্ষেত্র কোনো দূরে কোথাও করতে, মানে যদি সে কলকাতায় জন্মায় তাহলে তার কলকাতার থেকে দূরে কোথাও যাওয়া উচিত বা বিদেশে যাওয়া উচিত, যেমন ধরুন USA বা আমাদের ইন্ডিয়াতেও যদি ব্যাঙ্গালোর, এরকম জায়গায় বেশি উন্নতি দেখতে পাওয়া যাবে। অন্ততপক্ষে কলকাতা থেকে যদি কিছুটা দূরেও হয়, যেমন ধরুন দুর্গাপুর, সেগুলো একটা ভালো জবের দিক থেকে বা ব্যবসার দিক থেকে একটা ভালো ইঙ্গিত দেবে। তো চেষ্টা করা উচিত রাতুলের যে বাড়ির থেকে একটু দূরে কোথাও ব্যবসা বা চাকরি করা। তো রাতুলের এইটা হলো মহাদশা, প্রত্যেকটা মহাদশার সাল দেয়া আছে। রিসেন্টলি রাতুলের চলছে রাহুর মহাদশা, যেটা চলবে হলো 2030 অব্দি।
আর একটা হলো অন্তর্দশা, যেটা রাহুর মহাদশার মধ্যেই যে জুলাই থেকে শুরু হয়েছে আর 2026 জুলাই থেকে শেষ হবে। শুক্রের অন্তর্দশার পর আসছে সূর্যের অন্তর্দশা, যেটা 26 থেকে 27 অব্দি আছে। তারপর আছে চাঁদ আর তারপর মঙ্গল। ঠিক আছে, তো শুক্রের অন্তর্দশায় অর্থের লাভ হবে, অর্থ উপার্জনের লাভ দেখা যাবে, আর্থিকভাবে উন্নতি হবে। সূর্যের দশায় যেটা চলবে 26 থেকে 27, এই সময় চাকরিতে প্রমোশন, ঠিক আছে, প্রমোশন হবে, অন্য কোনো রকমের উন্নতি, বিজনেস করলে বিজনেসে উন্নতি দেখতে পাওয়া যাবে। তো ব্যবসার জন্য একটা খুব ভালো সময় যখন সূর্যের অন্তর্দশা চলবে। চাঁদের অন্তর্দশাটা ভালো নয়। কেন? যদি আমরা দেখি V1 চার্টে চাঁদ বসে আছে 6th হাউসে। চাঁদের অন্তর্দশাটা ভালো নয়, কারণ চাঁদ বসে আছে 6th হাউসে, এগুলো 6th হাউস। ঠিক আছে, 6th হাউসে প্রবলেম বাড়বে। তো আমরা যে দেখলাম চাঁদের অন্তর্দশা মানে 27 থেকে 28, 27শে জুন থেকে 28শে ডিসেম্বর অবধি চলবে হলো চাঁদের অন্তর্দশা। তখন প্রবলেম বাড়বে। ঠিক আছে, প্রবলেম বাড়বে, এনিমি আসতে পারে, শত্রু আসতে পারে, কোনো রোগ হতে পারে, কোনো অ্যাক্সিডেন্টের প্রবলেমও হতে পারে। এই সময় রেমেডি গুলো একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে। সেবা বা মন্দিরে যাওয়া, এই জিনিসগুলোর দিকে একটু বেশি মন রাখতে হবে যখন চাঁদের অন্তর্দশা চলবে। তারপর আসবে মঙ্গলের অন্তর্দশা, যেটা 2028 থেকে 2030 অব্দি চলবে। এই অন্তর্দশাটা ভালো, ব্যবসার জন্য খুব হবে। ঠিক আছে, ব্যবসার জন্য এই অন্তর্দশাটা খুব ভালো। তার মানে শুক্র, সূর্য আর মঙ্গল, ঠিক আছে, শুক্র, সূর্য আর মঙ্গল, এই তিনটে অন্তর্দশা খুব ভালো। এগুলো অর্থের দিক দিয়ে খুব ভালো হবে। স্পেশালি এই অন্তর্দশাগুলোতে উন্নতি দেখতে পাওয়া যাবে, আমরা দেখতে পাবো। সূর্য আর এই অন্তর্দশাটা মানে মঙ্গলের অন্তর্দশায় বিজনেস করলে বিজনেসের জন্য খুব ভালো সময়। কিন্তু চাঁদের অন্তর্দশাটা খারাপ। চাঁদের অন্তর্দশা মানে মুন, মানে চাঁদ, এই অন্তর্দশাটা ভালো নয়। ঠিক আছে, তো এই দুটো এখানে আমরা একটা দেখতে পেলাম পার্থক্য, যে চাঁদের অন্তর্দশাটা খারাপ যাবে, শুক্র সূর্য মঙ্গলের অন্তর্দশা ভালো যাবে। ঠিক আছে, এবার আমরা রাতুলের প্রফেশন হিসাবে যদি দেখি, রাতুলের জন্য বেস্ট প্রফেশন হলো টিচিং, রিসার্চ ওয়ার্ক লাইক পিএইচডি বা কোন একটা রিসার্চ অর্গানাইজেশন যেমন ইসরো, বার্ক, ডিআরডিও, এগুলো খুব হেল্পফুল হবে এইসব জায়গাতে যদি ও রিসার্চ ওয়ার্ক করে। কারণ আমরা দেখেছিলাম যে ইনিশিয়াল লাইফে পড়াশোনায় যদিও অনেকটা প্রবলেম ফেস করতে হবে, বাট আস্তে আস্তে যখন হায়ার স্টাডিজে যাবে পড়াশোনাতেও একটা উন্নতি দেখতে পাওয়া গেছিল। সেই কারণে রিসার্চ ওয়ার্ক, টিচিং আরো একটা কারণ হলো, কারণ স্যাটার্ন হলো আমাদের কর্মের কারক, সে বসে আছে জুপিটারের সাথে। তো আমরা বলতে পারি টিচিং প্রফেশন রাতুলের জন্য খুব হেল্পফুল। এনজিওতে কাজ করা, কোনো একটা এনজিও বা কোনো একটা যেটা স্বেচ্ছাসেবী অর্গানাইজেশনে কাজ করা, কাউন্সিলিং বা কনসাল্টিং খুব ভালো। বড় বড় কনসাল্টিং ফার্ম যেমন বিসিজি, বেইন থেকে শুরু করে বিগ 4 বা টিসিএস, যে কোনো কনসাল্টিং ফার্মে চাকরি করা। সাইকোলজি নিয়ে পড়তে পারে, সাইকোলজিস্ট, বুক রাইটার বা বিজনেসও করতে পারে। বিজনেস একটা খুব ভালো অপশন রাতুলের জন্য। এগুলোর মধ্যে সব থেকে বেস্ট প্রফেশন যেটা আমি মনে করি সেটা হলো বিজনেস, কিন্তু এডুকেশন সেক্টরে
বা এডুকেশন ফিল্ডে বা রিসার্চ ফিল্ডে, ঠিক আছে? বিজনেস এডুকেশন বা রিসার্চ ফিল্ডে খুব হেল্পফুল হবে। মানে ধরুন ব্যবসা, কোনো বই খাতার বিজনেস বা এডুকেশনের বিজনেস বা টিচিং বা কোনো কোচিং ইনস্টিটিউটে পড়ানো বা সেখানকার টিচিং বা কোনো কোচিং ইনস্টিটিউট বা স্কুল শুরু করা বা কোনো এডুকেশনাল ফ্রি পেড কোনো বিজনেস, এনি টাইপ অফ বিজনেস যেটা এডুকেশন বা রিসার্চের সাথে কানেক্টেড, সেরকম ব্যবসা রাতুলের জন্য খুব হেল্পফুল হবে, ঠিক আছে? এডুকেশন বা রিসার্চে বিজনেস বেশি হেল্পফুল হবে। তো তাই জন্য আমি মনে করি যদি এডুকেশন বা রিসার্চে নাও হয় তাহলে ব্যবসা করাটা সব থেকে বেশি সেকেন্ড সব থেকে বেটার অপশন। আর যদি বিজনেসে না যায় তাহলে রাতুলে যাওয়া উচিত আইদার টিচিং বা রিসার্চ ওয়ার্কে, ঠিক আছে? এগুলো এটা থার্ড আর এটা ফোর্থ প্রেফারেন্স। আফটার দ্যাট যেতে পারে কনসাল্টিং এ, এটা ফিফথ আমি বলবো। আর দেন যে কোনো একটা এর মধ্যে চুজ করতে পারে যে প্রফেশন। তো আজকে আমরা রাতুলের প্রফেশন সম্বন্ধে জানতে পারলাম। আর এবার আর তার সঙ্গে সঙ্গে আমি আগেই বলে দিয়েছিলাম যে রেমেডি দরকার, যেটা হলো ফার্স্ট হবে হলো স্যাটার্নের, সেকেন্ড হলো স্যাটার্ন এখানে আমরা বলতে পারি D1 চার্টে নিচ হয়ে বসে আছে, সেকেন্ড জুপিটারে যে স্যাটার্নের সাথে একই সাথে বসে আছে, আর তৃতীয় হলো মার্স যে D9 এ নিচ হয়ে বসে আছে। ফার্স্ট আমরা কথা বলবো স্যাটার্নের রেমেডি নিয়ে। স্যাটার্নের কালার হলো ব্ল্যাক, তো স্যাটার্নের কালার হলো ব্ল্যাক। স্যাটার্ন বা শনি তার কালার হলো ব্ল্যাক। তো ব্ল্যাক কালারের ড্রেস রাতুলের পরা উচিত নয়, এটা রাতুলের জন্য খুব একটা বেনিফিশিয়াল হবে না। সেকেন্ড হলো মার্স, মার্সের কালার হলো রেড, ঠিক আছে? মার্সের কালার হলো রেড। তো এই দুটো রং রাতুলের জন্য ভালো নয়। এই দুটো রং যদি ইউজ করা হয় তাহলে লাইফে প্রবলেম বাড়বে, তার সাথে সাথে অ্যাক্সিডেন্টের চান্স বাড়বে, ঝগড়া অ্যাঙ্গার ইস্যু এগুলো বাড়বে। তো এই দুটো রঙের থেকে রাতুলের দূরে থাকা উচিত, ঠিক আছে? রাতুলের চার্টে আমরা দেখতে পাচ্ছি যে সূর্য D9 এ উঁচু হয়ে বসে আছে। যদি আমরা এটাই যাই তাহলে দেখবো যে D9 এ সান উঁচু হয়ে বসে আছে। তাছাড়া শুক্রও উঁচু হয়ে রয়েছে D9 এ, ঠিক আছে? তো আমরা বলতে পারি যে শুক্রর রং আর সূর্যের রং রাতুলের জন্য বেশি বেনিফিশিয়াল। শুক্র হলো সাদা, সাদা রং শুক্রের রং, আর সূর্যের রং হলো অরেঞ্জ। তো অরেঞ্জের থেকেও সাদা রং হোয়াইট কালার বা সাদা রঙের ড্রেস বেশি বেশি বেনিফিশিয়াল হবে রাতুলের জন্য, কারণ এটা শুক্রের সাথে কানেক্টেড। আর শুক্র D9 চার্টে উঁচু হয়ে বসে আছে, সেই জন্য সাদা রঙের ড্রেস বা সাদা রঙের জামা কাপড় যে কোনো ইম্পর্টেন্ট ইভেন্টে, যে কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য রাতুলের পরা উচিত। তার সাথে সাথে আমরা বলতে পারি যে রাতুলের স্যাটার্নের জন্য নেক্সট যে বেসিক ইম্পর্টেন্ট জিনিসটা হলো সেটা হলো মেটাল। রাতুলের উচিত জুপিটার ঠিক করার জন্য, কারণ জুপিটার স্যাটার্নের সাথে বসে আছে, গোল্ড ইউজ করা। গোল্ড জুপিটারকে স্ট্রং করবে, যেটা স্যাটার্নের থেকে জুপিটারকে সেভ করবে। তো গোল্ড কোনো সোনার বালা বা যে কোনো একটা আংটি বা চেন
যে কোনো জিনিস সোনার কিছু একটা পড়া যেটা জুপিটারকে আরো বেশি স্ট্রং করবে, ঠিক আছে? নইলে জুপিটারের জন্য পোখরাজও পড়তে পারে, ঠিক আছে? তো জুপিটারকে স্ট্রং করার জন্য সোনা বা পোখরাজ ইউজ করলে বেটার। লাল রং আর কালো রং, এই দুটো রং সবসময় নেগলেক্ট করার চেষ্টা করবে, মানে এই দুটো রং কে সবসময় নেগলেক্ট করার চেষ্টা করবে। আর হোয়াইট সব থেকে বেনিফিশিয়াল কালার রাতুলের জন্য, যেটা রাতুলের পরা উচিত। এছাড়া এই গ্রহগুলোকে, যেমন ধরো স্যাটার্ন, জুপিটার আর মঙ্গলকে ঠিক করার জন্য রুদ্রাক্ষ ধারণ করতে পারে। মঙ্গলের জন্য 3মুখী বা 6মুখী রুদ্রাক্ষ পরা উচিত, 3মুখী বা 6মুখী। এইটা ওর অ্যাঙ্গার ইস্যুকে কন্ট্রোল করবে, ওর অ্যাঙ্গার ইস্যু, ওর ডিপ্রেশন, এগুলোকে কন্ট্রোল করবে যদি 3মুখী বা 6মুখী রুদ্রাক্ষ পড়ে, ঠিক আছে? মার্সের জন্য। জুপিটারের জন্য 5মুখী রুদ্রাক্ষ সব থেকে বেনিফিশিয়াল। 5মুখী রুদ্রাক্ষ জুপিটারের জন্য যদি রাতুল ব্যবহার করে তাহলে জুপিটার ঠিক থাকবে। আর স্যাটার্নের জন্য 7মুখী বা 14মুখী, 7মুখী, 14মুখী বা সব থেকে ভালো 17মুখী রুদ্রাক্ষ। তো যে কোনো রুদ্রাক্ষ 7মুখী, 14মুখী বা 17মুখীর মধ্যে প্রয়োগ করলে স্যাটার্ন ভালো থাকবে। যখন 7.5 চলবে তখন মিনিমাম সেই সময় অন্তত পক্ষে এই 3টে রুদ্রাক্ষের মধ্যে 7মুখী, 14মুখী বা 17মুখীর মধ্যে একটা পরিধান করা উচিত। জুপিটারকে ঠিক রাখার জন্য 5মুখী রুদ্রাক্ষ পরতে পারে, চাইলে পোখরাজ পরতে পারে, সোনার বালা বা সোনার আংটি বা চেন পরতে পারে। মার্সের জন্য 3মুখী আর 6মুখী রুদ্রাক্ষ পরা উচিত হবে। মার্সের বা স্যাটার্নের জন্য কালো আর লাল এই দুটো রংকে একটু অ্যাভয়েড করা উচিত। কালো আর লালকে, হোয়াইট কালার ওর জন্য খুব বেনিফিশিয়াল। তো যে কোনো ইম্পর্টেন্ট ইভেন্টে হোয়াইট কালারের জিনিস রাতুল পরলে রাতুলের সাকসেসের চান্স বেশি হবে। এছাড়া জুপিটারকে ঠিক রাখার জন্য বিষ্ণু সহস্রনাম বা শিব সহস্রনামের পাঠ করতে পারে। বিষ্ণু সহস্রনাম বা শিব সহস্রনামের পাঠ করতে পারে। জুপিটার হলো আমাদের জীব, জুপিটার হলো আমাদের ভগবান, গুরু। তো গুরুর সেবা, মন্দিরে দান, মন্দিরে কোনো রকমের সেবা করতে পারে, ধর্মগ্রন্থ পাঠ করতে পারে, যেমন ভগবদ গীতা বা অন্য কোনো ধর্মগ্রন্থ, বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, ভগবত পুরাণ, যে কোনো ধর্মগ্রন্থ পাঠ করা, জীবজন্তুর সেবা করা, এগুলো বৃহস্পতিকে আরো বেশি স্ট্রং করে তুলবে, ঠিক আছে? আর এভাবে তো বৃহস্পতি স্ট্রং হবে। স্যাটার্নের জন্য মা কালী বা হনুমানজি বা মা কালী বা হনুমানজির মন্দিরে যাওয়া বা স্যাটার্নের যে শনি দেবতা তার আরাধনা করলে অনেক শুভ ফল পাওয়া যাবে। হনুমান চালিসা পাঠ রেগুলার করলে, স্পেশালি যখন 7.5 চলবে তখন পাঠ করলে তার একটা শুভ ফল পাওয়া যাবে। আর মার্স হলো মঙ্গলের দেবতা হলো মা বগলামুখী, মঙ্গলের দেবতা হলো কার্তিক, মঙ্গলের দেবতা পরশুরাম। তো ডিফারেন্ট ভগবান আছে, তাদের আরাধনা করলে, ইভেন মা কালী বা হনুমানজির আরাধনা করলেও, কারণ হনুমানজি মঙ্গলেরও দেবতা, তার মানে হনুমানজির আরাধনা করলেও বা মা কালীর আরাধনা করলেও, হনুমান চালিসা পাঠ করলেও মঙ্গলের দোষ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। আর স্যাটার্ন হলো আমাদের সমাজের পিছিয়ে পড়া মানুষ, আমাদের সমাজের পরিশ্রমী মানুষদের বোঝানো হয়, যারা খুব পরিশ্রম করে অর্থ উপার্জন করে, তাদের সম্মান দিলে স্যাটার্ন বা শনি মহারাজ খুশি হন। তো অহংকার করা বা কাউকে অপমান করা উচিত নয়। স্পেশালি 7.5 সময় গরিব মানুষদের খাবার দান করা বা সাধারণ মানুষের জন্য উপকার করা, তাদের জল দেয়া বা তাদের কোনো খাবার ডোনেট করা, গরিব ভিখারি বা যে কোনো গরিব মানুষকে খাবার ডোনেট করা, আর্থিক সাহায্য করা,
তাতে স্যাটার্ন স্ট্রং হয়। ঠিক আছে। আর মার্স হলো আমাদের ভাইদের, আমাদের বন্ধুদের সাথে ভালো বিহেভ করা, বন্ধুদের উপকার করা, এইসব যদি করা হয় তাহলে মার্সও আমাদের স্ট্রং থাকে। ঠিক আছে। মার্সের জন্য আমি আগেই বললাম যে হনুমান চালিসা, কারণ এখানে স্যাটার্ন আর মার্স দুটোই গেবলি একেক হচ্ছে। একটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি স্যাটার্ন D1 গেবলি একেক হয়ে যাচ্ছে, মানে নিচ হয়ে যাচ্ছে, আর D9 নিচ হচ্ছে মঙ্গল। ফলে হনুমান চালিসা পড়া খুব প্রয়োজনীয়। আর যদি হনুমান চালিসা ইনিশিয়ালি নাও পড়া যায়, তাও অন্তত সাড়ে সাতির সময় হনুমান চালিসা পাঠ করা খুবই দরকার, নাহলে অনেক প্রবলেম আসবে। আর তার সাথে সাথে জুপিটারের জন্য শিব সহস্রনাম বা বিষ্ণু সহস্রনামের পাঠ, সোনার কোনো কিছু পড়া, পোখরাজ পড়া, মন্দিরের সেবা, জীবজন্তুর সেবা, এগুলো করতে পারে। মার্সের জন্য 3 মুখী বা 6 মুখী রুদ্রাক্ষ, জুপিটারের জন্য 5 মুখী রুদ্রাক্ষ, আর স্যাটার্নের জন্য 7, 14 বা 17 মুখী রুদ্রাক্ষের মধ্যে কোনো রুদ্রাক্ষ ধারণ করতে পারে। কালো আর লাল রঙের কাপড় না পরিধান করে সাদা রঙের কাপড় বেশি পরিধান করা উচিত, তাতে সাফল্য চান্স বেশি হবে। প্রফেশন তো আগেই বলেছি, এগুলো বেস্ট প্রফেশন। এগুলোর মধ্যে ব্যবসা যদি এডুকেশন বা রিসার্চ ফিল্ডে করে সেটা সব থেকে ভালো, না হলে ওভারঅল ব্যবসা খুব ভালো প্রফেশন, বা টিচিং লাইন বা রিসার্চ বা কনসাল্টিং, এইসব ফিল্ড রাতুলের জন্য বেশি বেনিফিশিয়াল হবে। বাকি অ্যাডভান্স রেমেডি আর অ্যাডভান্স প্রেডিকশন আমরা রাতুলকে ডাইরেক্ট ওর হোয়াটসঅ্যাপ নাম্বারে পিডিএফ যা ইনফরমেশন আমি এখানে বলছি, বা যা আরো অ্যাডভান্স ইনফরমেশন আমি বলবো, সেগুলো পিডিএফ আকারে আর ভিডিও আকারে দুভাবেই পাঠিয়ে দেওয়া হবে। এবার দেখছি রেমেডিস। আচ্ছা, বৃহস্পতির রেমেডি, এটা হলো বৃহস্পতি সোনার জিনিস পরতে হবে, ওয়ার গোল্ড, মানে সোনার জিনিস পরতে হবে, সোনার বালা বা ঘড়ি বা চেন, ঠিক আছে, ব্রেসলেট, এগুলো পড়তে হবে। শিব সহস্রনাম বা বিষ্ণু সহস্রনাম, যে কোনো একটা শিব সহস্রনাম বা বিষ্ণু সহস্রনাম পড়তে হবে। বৃহস্পতির মন্ত্র পাঠ করতে পারে, ঠিক আছে, সেই মন্ত্র আমি আলাদা করে পিডিএফ এ পাঠিয়ে দেব। মেডিটেশন করতে পারে, মেডিটেশন খুব হেল্পফুল চুপিকারের জন্য। গুরু যদি কোনো থাকে তার সেবা, বা জীবজন্তুর সেবা, মন্দিরের সেবা, এগুলো খুব হেল্পফুল হবে, যেগুলো 5th পয়েন্ট, এটা খুব হেল্পফুল। আর ভগবান শিব বা বিষ্ণু বা মা তারা দশ মহাবিদ্যার মধ্যে জুপিটারের সঙ্গে কানেক্টেড দেবতা হলো মা তারা। শিব বিষ্ণু, ভগবান শিব, ভগবান বিষ্ণু আর মা তারার নাম বা তার ওরশিপ বা পুজো করলে অনেক ভালো মানে ফল লাভ হবে। ঠিক আছে, তো এইটা হলো জুপিটারের রেমেডি। এইভাবে যদি আমরা স্যাটার্নের রেমেডি দেখি, যে বেসিক রেমেডি গুলো, অ্যাডভান্স রেমেডি আমি আলাদা করে পাঠিয়ে দেবো পিডিএফ আকারে, বাট এখানে স্যাটার্নের রেমেডি আছে, সেটা হলো যে আয়রন বা স্টিলের জুয়েলারি যেগুলো হয়, সেই রকম কিছু পড়তে পারে। কোনো লোহার বালা, যেমন ধরুন লোহার বালা, সোনার বালার সাথে, বা ধরুন সোনার হার চেন পড়লো আর লোহার বালা পড়লো, এরকম সোনার সঙ্গে একটা কিছু লোহার একটা। হনুমান চালিসা পাঠ, এবার আমরা দেখবো স্যাটার্নের রেমেডি। স্যাটার্ন মানে শনিদেব। তোমার রেমেডি হিসাবে আমরা অ্যাভয়েড আয়রন বা স্টিল বা লেড জুয়েলারি, লোহার জিনিসপত্র বা লোহার জুয়েলারি আমরা অ্যাভয়েড করব। কেন? কারণ এখানে আমরা জানি জুপিটার আর স্যাটার্ন একসাথে বসে আছে সেম ডিগ্রিতে 8th হাউসে। তাছাড়া স্যাটার্ন নিচ হয়ে বসে আছে, এই কারণে স্যাটার্নের যে প্রোডাক্ট গুলো আমরা সেগুলোকে ইউজ করবো না, কারণ এগুলোকে যদি ইউজ করি তাহলে লসই হবে।
ইভেন নীলা টাইপের পাথর আমরা এখানে পড়তে নাই করব, কারণ এগুলো এই জাতকের জন্য, স্পেশালি রাতুলের জন্য ভালো হবে না, কারণ স্যাকটার নিচ হয়ে আছে। হনুমান চালিসা পাঠ একটা ইম্পর্টেন্ট রেমেডি। স্যাগানের মন্ত্র পাঠ ইম্পর্টেন্ট। লোয়ার ক্লাস বা পুয়ার ক্লাস লোকেদের হেল্প করা হেল্পফুল হবে। হনুমানজি, মা কালী আর মহাকাল শিবের এক ফর্ম রূপ মহাকাল, আর মা কালী দশম মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা মা কালী। আর হনুমানজির পুজো অর্চনা বা শনিদেবের পূজা অর্চনা স্যাকানের রেমেডি হিসাবে খুব হেল্পফুল হবে। এবার দেখব চাঁদের রেমেডি। চাঁদ 6 নম্বর হাউসে রয়েছে, ফলে চাঁদেরও জন্য কিছু রেমেডি যদি করা হয় সেটা হেল্পফুলি হবে। সেক্ষেত্রে রূপোর জুয়েলারি, রূপোর হার বা অন্য কোনো বালা বা চেন, এগুলো যদি পরে সেখানে হেল্পফুল হবে। চাঁদের সঙ্গে মহাদেবের একটা কানেকশন আছে আমরা জানি, সোমনাথ জ্যোতির্লিঙ্গের গল্প আমরা জানি। তো সেক্ষেত্রে ওম নমঃ শিবায় মন্ত্রের পঞ্চাক্ষরী মন্ত্র এটাকে বলে, এই পঞ্চাক্ষরী মন্ত্রকে যদি জাপ করা হয় সেটা হেল্পফুল হবে। মোটামুটি দিনে যদি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা 30 মিনিট থেকে 1 ঘন্টা জাপ যদি করা হয়। আর চাঁদের মন্ত্র, চাঁদকে সোমদেব বলে, তার মন্ত্র জাপ করতে পারে, মেডিটেশন হেল্পফুল হবে। চাঁদ মাকে রিপ্রেজেন্ট করে, ফলে মায়ের সেবা বা মায়ের বৈশিক আরো সেবা। আর শিব পার্বতী বা মা অন্নপূর্ণা বা শ্রীকৃষ্ণের পুজো অর্চনা খুব হেল্পফুল হবে, স্পেশালি মায়ের সেবা, নিজের মা বা মায়ের বৈশিক আরো সেবা। আর শিব পার্বতী বা শ্রীকৃষ্ণ বা মা অন্নপূর্ণার ভজন বা পুজো খুব হেল্পফুল হবে। এবার আসছে মঙ্গলের রেমেডি, কারণ মঙ্গল B9 চার্টে নিচ হয়ে গেছিল মঙ্গল, সেই জন্য আমাদের অ্যাভয়েড করতে হবে লাল রং আর আয়রন, লোহার জিনিস আর লাল রংকে অ্যাভয়েড করতে হবে। হনুমান চালিসা পাঠ করতে হবে, এটা একটা খুব ইম্পর্টেন্ট। মার্সের মন্ত্র চ্যান্ট করলে ভালো, মেডিটেশন খুব হেল্পফুল হবে। ভাই বা বন্ধুদের সাথে কোনো চিট করা উচিত হবে না এক্ষেত্রে। আর 6 নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো মহাকাল বা হনুমানজি বা কার্তিক ভগবান বা মা বগলামুখী, দর্শ মহাবিদ্যার মধ্যে বগলামুখী মা মঙ্গলের সাথে যুক্ত, ফলে মা বগলামুখী, কার্তিক ভগবান, হনুমানজি বা শিবের অবতার মহাকালের আরাধনা করলে মঙ্গলের অসুবিধাগুলো থেকে বেরিয়ে আসা যাবে। জেমস্টোনের মধ্যে খুব হেল্পফুল হবে যদি পোখরাজ পড়ে, কারণ জুপিটারের প্রবলেম গুলো চলে যাবে। আর চাঁদের জন্য পার্ল বা মুক্ত, চাঁদের জন্য মুক্ত। আর পোখরাজ হলো বৃহস্পতির জন্য, বৃহস্পতির জন্য এই, আর এটা চাঁদের জন্য মুক্ত। চাঁদের জন্য মুক্ত, এটা মোস্ট রিকমেন্ডেড। আর এই ছাড়া যদি চায় তাহলে ওয়েলথের জন্য, ওয়েলথ আর ম্যারেজ লাইফের জন্য শুক্রর জন্য আমরা ডায়মন্ড পড়তে পারে, বা পান্না পড়তে পারে বিজনেস বা জবের জন্য, প্রমোশন বা গ্রোথের জন্য। ফর মার্কিউরি, বুধের জন্য, বুধ আর এইখানে শুক্র, ঠিক আছে। তো এগুলো জেমস্টোন যেগুলোকে রিকমেন্ড করছি, প্রথম যে দুটো আছে এই দুটো মাস্ট, এই দুটো না করলেও চলবে, বা যদি দরকার পড়ে তাহলে পরিধান করতে পারে। কালার, সাদা রং সব থেকে বেনিফিশিয়াল, গ্রিন,
অলসো গুড, বাট এইটা অ্যাভয়েড করতে হবে, রেড আর ব্ল্যাককে অ্যাভয়েড করতে হবে, প্রেফার করতে হবে গ্রিন আর হোয়াইট আর গ্রিনকে, স্পেশালি হোয়াইটকে। রুদ্রাক্ষ জুপিটারের জন্য 5 মুখী আর 15 মুখীর মধ্যে যে কোনো একটা। 10 মুখী রুদ্রাক্ষ ওয়েলথের জন্য, যেটা হলো শুক্র। আর 7 মুখী, 14 মুখী বা 17 মুখী রুদ্রাক্ষ স্যাটার্নের জন্য, স্পেশালি ফর 7:30 সময়, তাছাড়া অন্য সময় পরিধান করতে পারে। এবার আমরা কথা বলবো বৃহস্পতির রেমেডি নিয়ে। বৃহস্পতি মানে জুপিটার, একে হলো বৃহস্পতি। লাল কিতাব অনুসারে, লাল কিতাব হলো একটা রেমেডির বই, সেই অনুসারে যদি আমরা দেখি তাহলে বৃহস্পতি যদি জুপিটার বা বৃহস্পতি যদি 8th হাউসে থাকে, তাহলে আমাদের জব, বার্লি, নারকেল আমাদের জলে দিতে বলেছে, জল বা কোনো নদী বা কোনো পুকুরে দিতে বলেছে, একবারই দিতে হবে, তাহলে জুপিটারের প্রবলেমের থেকে মুক্তি পাওয়া যাবে। পিপল ট্রি মানে হলো অসত্য বা বট গাছ, ইনক্রিমেশন গ্রাউন্ড মানে শ্মশান। পিপল ট্রি প্ল্যান্ট করতে বলেছে ইনক্রিমেশন গ্রাউন্ডে। পিপল ট্রি মিন্স মানে হলো অসত্য বা বট গাছ, অসত্য বা বট গাছ, ঠিক আছে। আর ইনক্রিমেশন গ্রাউন্ড মানে শ্মশান, শ্মশানের ধারে বা শ্মশানের গায়ে অসত্য বা বট গাছ লাগানোর কথা বলা হয়েছে। আর ঘি বা আলু বা কর্পূর, কর্পূর, ঘি বা আলু এগুলো মন্দিরে ডোনেট করতে বলা হয়েছে, ডোনেট বা দান করতে বলা হয়েছে মন্দিরে ঘি, আলু আর কর্পূর, ঠিক আছে। আর আমাদের এখানে বলেছে যে অসত্য বা বট গাছ আমাদের শ্মশানে বা শ্মশানের পাশের ভূমিতে লাগাতে বলা হয়েছে, বা বলা হয়েছে যে জব, বার্লি বা নারকেল নদীতে বা জলে দিতে। এর মধ্যে কোনো একটা বা দুটো যদি রেমেডি করা হয় তাহলে অনেকটাই প্রবলেম থেকে মুক্তি পাওয়া যাবে। অ্যালং উইথ আমরা যে জুপিটারের রেমেডিগুলো বলেছিলাম ওগুলোর সাথে যদি এগুলো করা হয়। এবার স্যাটার্নের রেমেডি। লাল কিতাব অনুযায়ী স্যাটার্নের রেমেডি হলো, যদি স্যাটার্ন মানে শনিদেব, যদি 8th হাউসে থাকে, তাহলে একটা স্কোয়ার মানে একটা চৌকো, এরকম চৌকো পিস সিলভার মানে এরকম রূপো সবসময় নিজের কাছে রাখতে, জামার পকেটে বা প্যান্টের পকেটে রাখতে। মিল্ক যে দুধ জলে দিতে বলেছে আর সেই জলে স্নান করতে বলেছে, মানে 1 চামচ বা 2 চামচ দুধ জলের মধ্যে মিশিয়ে কোনো একটা স্টোন বা কাঠে, মানে স্টোন মানে পাথর বা কাঠের কোনো একটা উঁচু কিছুর ওপর বসে স্নান করতে বলা হয়েছে, মানে কাঠের কোনো বসার জায়গায় বা পাথরের ওপর কিছু পাথর বা কোনো কাঠের বসার জায়গায় বসে জলের মধ্যে 1-2 চামচ দুধ মিশিয়ে সেই জলে স্নান করতে বলা হয়েছে। প্রেডিকশন করাতে চান তাহলে স্যাটার্নের প্রবলেমের থেকে মুক্তি পাওয়া যাবে। এর সাথে সাথে যে আগে আমি রেমেডিগুলো বলেছিলাম ওগুলোও করতে হবে। চাঁদের রেমেডি লাল কিতাব অনুযায়ী বলা হয়েছে যে দুধ দিতে নিজের হাতে নিজের বাবাকে। তার সাথে সাথে বলা হয়েছে যে রাত্রিবেলা দুধ দিতে না করা হয়েছে, এখানে না করা হয়েছে যে রাত্রে দুধ না নিয়ে দুধ ইনটেক মানে দুধ খেতে বলেছে অনলি দিনের বেলা শুধু দুধ খাবে, রাতের বেলা দুধের প্রোডাক্ট বা দুধ খেতে বারণ করা হয়েছে। আর বলা হয়েছে যে কোনো রিলিজিয়াস স্পেস মানে মন্দির বাদ দিয়ে, মন্দির বাদ দিয়ে কোথাও দুধ ডোনেট না করতে, ঠিক আছে, কোথাও ডোনেট করতে বারণ করা হয়েছে। এগুলো করতে হবে কখন, যখন মুন বা চাঁদ 6th হাউসে থাকবে, বা চাঁদ 6th হাউসে। এবার হলো শুক্রের রেমেডি, কারণ যদি শুক্র অর্থের কারক, তো যদি শুক্র 9th হাউসে থাকে, 9th হাউসে এমনিতেই শুক্র খুব ভালো,
তাহলে শুক্র। তাহলে বলেছে যে সিলভার ব্যাঙ্গলস মানে রূপোর বালা, ঠিক আছে, রূপোর বালা বা ব্রেসলেট পরতে বলা হয়েছে, আর তার সঙ্গে কিছুটা লাল রং বা সিঁদুর সেই রূপোর বালাতে লাগিয়ে তারপর সেটাকে পরতে বলা হয়েছে, রূপোর বালা বা ব্রেসলেট। আর একটা রূপোর পিস কে নিম গাছের তলায় 43 দিনের জন্য পুঁতে দিতে বলা হয়েছে। একটা রূপোর পিসকে নিম গাছের তলায় 43 দিনের জন্য পুঁতে দিতে বলা হয়েছে। তাহলে শুক্র যদি 9th হাউসে থাকে সচরাচর এখানে প্রবলেম করে না, যদি করে সে প্রবলেমটাও সলভ হয়ে যাবে। আর কেতুর রাতুলের কুণ্ডলিতে 5th হাউসে আছে, কেতু আছে 5th হাউসে। সেক্ষেত্রে দুধ আর সুগার মানে হলো চিনি, দুধ আর চিনি ডোনেট বা দান করতে বলা হয়েছে, দুধ আর চিনি দান করতে বলা হয়েছে। তো এই রেমেডিগুলো যদি ফার্স্ট রেমেডি যেগুলো বলেছিলাম সেগুলোর সাথে যদি লাল কিতাবের রেমেডিগুলো ফলো করা যায় তাহলে সব প্রবলেমে আস্তে আস্তে সলভ হয়ে যাবে। বাকি অ্যাডভান্স রেমেডি আর অ্যাডভান্স প্রেডিকশন আমরা রাতুলকে ডাইরেক্ট ওর হোয়াটসঅ্যাপ নাম্বারে পিডিএফ যা ইনফরমেশন আমি এখানে বলছি বা যা আরো অ্যাডভান্স ইনফরমেশন আমি বলবো সেগুলো পিডিএফ আকারে আর ভিডিও আকারে দুভাবেই পাঠিয়ে দেওয়া হবে। যদি আপনিও আপনার ফ্রি কুণ্ডলী প্রেডিকশন করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া মেল আইডিতে বা কমেন্ট সেকশানে আপনার বার্থ ডিটেলস আর লোকেশন মানে বার্থ লোকেশন সেন্ড করুন। প্রতি সপ্তাহে আপনাদের মধ্যে যে কোনো একজন লাকি পার্সনের কুণ্ডলী প্রেডিকশন ইউটিউবে ফ্রিতে করা হবে। থ্যাংক ইউ।